সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, পারিবারিক পরিসরে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা, বিশেষ করে আসিয়া নামের ৮ বছরের শিশুর যে ঘটনা, যা সারা বাংলাদেশের মানুষকে কিন্তু আসলে নাড়া দিয়েছে। এছাড়াও একটি রিপোর্ট বলছে যে আসলে গত ২ মাসে ২৯৪ জন নারী নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৯৬ জন, যার মধ্যে ৪৪ জন হচ্ছে শিশু। শিশুদের প্রতি এই যে যৌন আকাঙ্ক্ষা, এটাকে বলে পেডোফিলিয়া, যা একটি মানসিক ব্যাধি। তা নিয়ে আজকে আমাদের আলোচনা। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট টেলিভিশন আয়োজিত সমকালীন সংলাপ টকশোতে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধর্ষণ মুক্ত বাংলাদেশ, বাস্তবতা ও ভবিষ্যৎ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নুরুল আলম বাঁধব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে রয়েছে নুসরাত জাহান জেরিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সদস্য, মানবাধিকার পর্যবেক্ষণ সেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি শুরুতেই নুসরাত জাহান জেরিন আপু, আপনার কাছে আসতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে হঠাৎ করে বাংলাদেশে নারী নির্যাতন বা ধর্ষণের যে ঘটনাগুলো বেড়ে গেল, এটা আসলে কেন হচ্ছে? আর এই ঘটনাগুলো হঠাৎ করে মিডিয়াতে হাইলাইট করার মূল বিষয় কি এটা যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রথমে যেটা আমি দেখলাম, গত কয়েকদিন আমি অনেক নিউজ পেপার দেখে অনেক আগের স্ট্যাটিস্টিক্স দেখলাম যে বাংলাদেশে আসলে ধর্ষণের হার ওভাবে বাড়েনি। আর লাস্ট কয়েক মাসে যে ধর্ষণের যে কাহিনীগুলো শোনা যাচ্ছে, অভিযোগগুলো পাওয়া গেছে, এর একটু বড় অংশ মিথ্যা ছিল। তো এখানে আসলে ধর্ষণ বাংলাদেশের ধর্ষণের হার আগামী গত ৪-৫ বছরে যেরকম ছিল বর্তমানেও ওরকমই আছে, যদিও যৌন নির্যাতন বেড়েছে কিছু পরিমাণে, বিশেষ করে আগে মফস্বল শহরে বা এরকম রাজধানীতে অনেক কম ছিল, যেমন রাজধানীতেও যৌন নিপীড়নের ভয়াবহ অবস্থা। আচ্ছা, তো এখানে দুইটা জিনিস আছে। প্রথমত, একটা যেকোনো ভাবে একটা নিউজ হলো, একটা অভিযোগ পাওয়া গেল, এটা ১০-১২ ধরনের ফটো কার্ড হবে। আম, এটা মানে এমন ভাবে হাইলাইট করবে, বিশেষ করে যেসব আওয়ামী লীগের বট আইডি গুলো আছে, তারা চেষ্টা করে একটা নিউজকে বারবার দেখানোর। এটা সত্য হোক মিথ্যা হোক, বেশিরভাগ এখন মানুষ ফ্যাক্ট চেকও করে না। এর জন্য দেখা যাচ্ছে দিনে কয়দিন আগে দেখলাম যে বলা হলো যে লাস্ট ১ সপ্তাহে ৭০+ ধর্ষণ হয়েছে, কিন্তু তা আসলে সংখ্যাটা ১০-১২-র মতো ছিল। তাও অনেক। এই এরকম সময় এসে ১০-১২টা, আসলে ১০-১২টা হয়ও না, হয়তো আরো বেশি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখলাম, পরশুদিনই মির্জাপুরে বিএনপির শিওর না, কোনো এক মাতব্বর আর কি, প্রভাবশালী, সেখানে হলো ধর্ষণ হয়েছে। তারপরে সালিশ বসায় ১.৫ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে মাফ করে দেওয়া হয়, কয়েকটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়, শেষ। এরকম গ্রামে গঞ্জে এটা খুবই কমন। ধর্ষণ যদি হয়, গ্রামে প্রভাবশালীরা এটা মিটমাট করে দেয়, সেটা বিচার পর্যন্ত আসে না, মিডিয়ায়ও আসে না, এটা অনেক দেখা যায়। তো আমি বলবো না যে বাংলাদেশের ধর্ষণের অবস্থা আগে থেকে ভয়াবহ ছিল, এর থেকে ভয়াবহ হয় না আসলে, কিন্তু আমাদের এটা একটা সাধারণ একটা দেশে, যে কোনো একটা স্বাধীন দেশে এত ধর্ষণ আসলে গ্রহণযোগ্য না। তো এই ব্যাপারে আমাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু বেশিরভাগই প্রোপাগান্ডা, আওয়ামী লীগের প্রোপাগান্ডা। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমাদের যে ধর্ষণ বা যে ঘটনাগুলো, এগুলো আসলে আগে যেরকম ঘটতো এখনো সেরকমই ঘটছে। তবে আসলে এই সরকারকে বিতর্কিত করার জন্য এই জিনিসগুলোকে বেশি এখন হাইলাইট করা হচ্ছে। এবারে আমি নুরুল আলম বাঁধন ভাই, আমি আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে, আপনার কাছে আসলে কি মনে হয় যে ধর্ষণের জন্য আসলে দায়ী কি? নারীর পোশাক, পুরুষের মানসিকতা, নাকি অন্য কোনো বিষয়? আপনাকে ধন্যবাদ। প্রেক্ষাপট টেলিভিশনের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আসলে পোশাকের জন্য দায়ী, এটা আমি আমার জায়গা থেকে এরকম ভাবে দেখি না। এটা হচ্ছে পুরুষের মন মানসিকতাও দেখি না। এটা হচ্ছে বেসিক্যালি পার্ট হচ্ছে কে কোন ব্যক্তিত্ব নিয়ে অধিকারী, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন অনেকের ব্যক্তিত্ব হচ্ছে বা তার মন মানসিকতা হচ্ছে একদমই নেগেটিভ সাইডে থাকে। তো তাদের জন্য আপনি কি বলবেন? যখন একটা আমি যদি দেখি যে একটা আমাদের বোন আসিয়া, তো তার বয়স কতটুকু ছিল? সে তো শিশু, একজন বাচ্চাই এক হিসাবে। তো তার জন্য তো তার ড্রেস বেকআপ তো মেন্টালিটি তো মানুষের হয় না কিছু। তার ড্রেস দেখে তো আর ধর্ষণের কথা চিন্তা হয় না। তো বা তার বয়স দেখে তো ধর্ষণের কথা চিন্তা হয় না। সুতরাং আপনি যদি দেখেন এখানে অনেকের মেন্টালিটিটাই উইক আমি মনে করি।
কারণ হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে মানে গেল 5 বছরে একটা তথ্য অনুসন্ধানে আসছে 6,000-এর অধিক আর কি হচ্ছে শিশু বাচ্চা তারা হচ্ছে আপনার মানে ধর্ষণ এবং কি নিপীড়নের শিকার হয়েছে। তো এই যে মানে এই তথ্যটা অনুযায়ী আমরা কি দেখতে পাই যে হচ্ছে আপনার যারা শিশু তাদেরকে ধর্ষণ কেন করা হবে? তারা তো অবশ্যই হচ্ছে তাদের মেন্টালিটি, তারা যারা ধর্ষণ করতেছে বা যারা নাকি যৌন নিপীড়ন করতেছে তাদের তো বেসিক্যালি হচ্ছে মেন্টালিটিটাই উইক। তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে একজনের হচ্ছে মন মানসিকতার অধিকারী যারা যেরকম তারা এইভাবে নারীদের চোখে তারা দেখেও সেরকম ভাবেই আসলে। সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা মন মানসিকতার উপরে দায়ী। যে পুরুষই ধর্ষণ করে না কেন তার মন মানসিকতা হচ্ছে ওরকম নেগেটিভ দেখেই সে একটা মানুষের প্রতি ঝুঁকে বসে আর কি, একটা নারীর প্রতি বেসিক্যালি ঝুঁকে বসে। সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে পোশাকের থেকে বড় দায় হচ্ছে পুরুষের মন মানসিকতা। কারণ মন মানসিকতা পরিবর্তন না হলে আপনি যতই পোশাক পরিবর্তন করেন না কেন কোনো লাভ হবে না। কারণ এখানে অনেকের পোশাকের জন্য অনেকে দায়ী দিতে পারে, বাট আলটিমেটলি আমি মনে করি যে মন মানসিকতার পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি নুসরাত জেরিন আপু আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আসলে পারিবারিক শিক্ষার জায়গাটুকুকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমরা যদি দেখি যে আসলে বহির্বিশ্বে সেক্স এডুকেশন শেখানো হয়, সেখান থেকে আসলে ছোট থেকেই তাদেরকে শেখানো হয় গুড টাচ ব্যাড টাচ, বা নারীদের ক্ষেত্রে আসলে তাকে একটা সেফ জোন বলতে একটা বিষয় রয়েছে যে তার 2 হাত প্রসারিত করলে এর মধ্যে আসলে অন্য কোনো পুরুষ আসতে পারবে না তার ভাই বোন বা হচ্ছে পিতা ছাড়া। তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশে কিন্তু এরকম ভাবে আসলে প্রচলন নেই। তো এই জায়গাটি আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে এই ধর্ষণের ঘটনাগুলো আসলে কমাতে, আপনি কি মনে করেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে বাংলাদেশের মানে আমি বলবো 95% শিশুই, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, এরা পরিবারের কারো না কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। কিন্তু যারা এতই কম বয়সে যৌন নিপীড়নের শিকার হয় যে তারা বুঝতেও পারে না যে তাদের সাথে কি হচ্ছে। পরবর্তী যে তারা জীবনে বুঝে ট্রমাটাইজ হয়ে যায়। কিন্তু ওই তাদেরকে শিখানো হয় না যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। এটা যে সে তার পরিবারকে বলবে, অনেক ক্ষেত্রে বলতে পারে না, ভয় পায়। কারণ সে নিজেই বুঝে না তার সাথে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তারপরে আবার এখানে পরিবারেরও কিছু দিক দেখতে হবে। পরিবার দেখা যায় যে এটা জানার পরও কোনো ব্যবস্থা নেয় না। বেশিরভাগ বাংলাদেশে যেসব যৌন হেনস্থা হয় সেগুলার আসলে হয়তোবা পারিবারিকভাবে কোনো একটা সালিশ দিয়ে মিটমাট হয়ে যায়। না হলে যে করেছে তার সাথে একটু দূরত্ব বজায় রাখতে বলে এটুকুই। যেরকম এই যে আশ্রয়ের ঘটনাই বলি, এটা কিন্তু এখান থেকে সূত্রপাত হয়নি। এখানে তার বোনের যে কাহিনী শুনলাম, তার বোন নিজেই বলেছে যে তার সাথে এরকম করতো, তার শ্বশুর তারপরে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ওভাবে যৌন হেনস্থা করতো। এটা তার মাকে বলে, কিন্তু মা তারপরে বলে যে আম তাও তাকে সংসারে যেতে হবে, সে ভয় দিতে চায় না। কিন্তু মা তখন তার ছোট মেয়েসহ পাঠায় যে সে বলে হয়তোবা ভয় পাবে না। এই যে এখানে এইটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না। কারণ বাংলাদেশের কি বলে বাংলাদেশের সামাজিক অবস্থান নারীদের এরকম যে পরিবারও নারীদের পাশে দাঁড়ায় না। সত্যি দেখা যায় তাদের কাছে এটা বিচার করা বেশি লজ্জাজনক। এই এটা কাউকে জানানো যাবে না, যত পারে চেপে যাওয়ার চেষ্টা করে, এইগুলো অবশ্যই উচিত না। আর যেটা যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আহ কয়েকদিন আগে দেখলাম একজন আলেম আলেমই ছিলেন, তিনি বলছেন যে এরকম সেক্স এডুকেশন হবে একসাথে, এটা বাংলাদেশের বলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সামাজিক ভাবে অশ্লীলতা ছড়াবে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আপনি আলাদা সহশিক্ষা বাদ দিয়ে আলাদা আলাদা যৌন শিক্ষা দেন, কিন্তু যৌন শিক্ষা ছাড়া আসলে কিছুই সম্ভব না। এই কি বলবো, বাংলাদেশে যেসব রেপিস্ট দেখা যায়, বিশেষ করে আসিয়ার সাথে যেটা হয়েছে, তো কয়েকদিন আগে জামিনে একজন মুক্তি পেল, সেই ধর্ষক যা করেছে, তো এগুলো হলো তাদের বিকৃত মানসিকতা। তো এগুলা যৌন শিক্ষা বাদে, সেক্স এডুকেশন বাদে কখনো এগুলা ঠিক হবে না। তাই এই ক্ষেত্রে পরিবারের মানুষদেরকেও শিখাতে হবে, আবার এই ছোট থেকেই বাচ্চাদের শিখাতে হবে, ছেলে মেয়ে উভয়ই। কারণ বাংলাদেশের ছেলেদেরও এইসব
যৌন হেনস্থার শিকার হতে হয় বিভিন্ন জায়গায়। এর জন্য ছেলে মেয়েদের ছোটকাল থেকেই সেক্স এডুকেশন খুবই দরকার, এটা অবশ্যই। আর পারিবারিক ভাবেও শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে, যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। মেয়েদেরকে ছেলেদেরকেও শিখাতে হবে যে মেয়েদের সাথে এভাবে ব্যবহার করা যাবে না, মেয়েদের সাথে এগুলা করা যাবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের দেশে আসলে তরুণ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে টিনেজার যারা রয়েছে 13 থেকে 19 পর্যন্ত, এদের কাছে আসলে সেক্স এডুকেশন বলতে আসলে পর্নোগ্রাফি। আসলে পর্নোগ্রাফির মাধ্যমে এই সেক্স এডুকেশনটা শিখে, যে কারণে আসলে তারা বুঝে না যে আসলে তারা আসলে ভুল দিকে আসলে ছোটবেলা থেকে আসলে যাচ্ছে। এই পর্যায়ে আমি আবারও বাদল ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা তো এমন না যে এবারই ধর্ষণ নিয়ে আসলে এরকম এত বড় আন্দোলন হচ্ছে। এর আগেও যদি আমরা দেখি যে 2016 সালে 20 মার্চ কুমিল্লায় তনু হত্যার একটি ঘটনা ঘটেছিল, যেখানে বলা হয়েছিল আসলে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়। এছাড়াও 2024 সালে সম্ভবত এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। তো এই যে কিছুদিন বা কয়েক মাস বছর পর পরে আসলে ধর্ষণের ঘটনাগুলো ঘটে, আমাদের কাছে একটা মর্মান্তিক একটা বিষয় লাগে। আমরা আন্দোলন করি, পরে সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয় যে তারপরে শান্ত হয়ে যায়, আবার কয়েক বছর পর আবার ওই ঘটনা ঘটে। এইটার আসলে স্থায়ী সমাধান আসলে কেন হয় না? এটার স্থায়ী সমাধান আপনি কি মনে করেন? দেখুন, প্রথমত যে আপু যেটা বললো, মানে আমাদের প্রত্যন্ত অঞ্চলে মানে হচ্ছে ধর্ষণটা সবচেয়ে বেশি হয়। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আসলে ওই জায়গাতে আমরা হচ্ছে সামাজিক মূল্যবোধ, নারীদের হচ্ছে সম্মান, এগুলো হচ্ছে অনেক জায়গায় আমরা এখানে এটা স্টেবল না। সুতরাং প্রত্যন্ত অঞ্চলের ভিতরে হচ্ছে নারীদের যে মানে একটা সম্মান বা ধর্ষণ কি, ধর্ষণের যে শিক্ষা কার্যক্রম বা হচ্ছে ধর্ষণের কি বিপদ আসতে পারে বা ধর্ষণের আইনটা কি প্রয়োগ হইতে পারে, এটা মানে ওই জায়গাটাতে সামাজিকভাবে টোটালি হচ্ছে অবক্ষয় আছে নৈতিকভাবে, আমি মনে করি। কারণ অনেকের কাছে এইটার আইনের কোনো ধারাই নেই। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যে পার্টগুলো বললেন যে এই সালে হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটছে, এত এত সালে, তো হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন বিগত ফ্যাসিস্ট আমলেই আপনি খেয়াল করে দেখবেন যে এরকম ধর্ষণের হারটা অনেক পরিমাণ বেশি ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন তাদের ছাত্রলীগের গুন্ডা বাহিনী অনেক হলে ক্যাম্পাসে, আমরা দেখতাম যে হাজব্যান্ড ওয়াইফ তারা হচ্ছে ক্যাম্পাসে ঘুরতে গেছে, ওইখানে হলে আটকায় রেখে ধর্ষণের শিকার হয়েছে, এরকম অনেক ঘটনা আমরা দেখতাম। বেসিক্যালি ওই ঘটনাগুলো হয়তো হচ্ছে পাওয়ার অফ পলিটিক্স এর কারণে। ওইখানে হচ্ছে মানে এমন হয়তো ছাত্রলীগের যে বর্বরতা নির্যাতিত যে ঘটনাগুলো ছিল, ওইখানে হচ্ছে বেসিক্যালি আপনার মানুষকে আটকায় রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এই যে এগুলোর মানে বিচার আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে হচ্ছে আসামি গ্রেপ্তার হয়েছে, এগুলোর আসলে পার্মানেন্ট কোনো সমাধান হয় নাই। আসলে বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষকের একটা পার্মানেন্ট সমাধান হওয়া দরকার। এবং কি আমি মনে করি যে ধর্ষক, অরিজিনাল যারা ধর্ষক, হ্যাঁ, যারা নাকি হচ্ছে একদম সলিডেড ধর্ষক আছে, তাদের একদম জনসম্মুখে একটা বিচারের আওতা করা দরকার। কারণ হচ্ছে আপনি দেখবেন যে ধর্ষণ মামলাটা হচ্ছে এমন একটা মামলা, এই মামলাটা অনেকেই হচ্ছে মানে যারা নাকি নির্বিচারে মানুষ আছে তারাও ফেসে যায়, এবং কি যারা নাকি হচ্ছে একদম জড়িত ব্যক্তি, তারা হচ্ছে এই ধর্ষণ মামলা থেকে পার পেয়ে যায়। এরকম আমরা অনেক দেখছি, আপনি কোর্টে গেলে দেখবেন এরকম মামলা অহরহ আছে, কিন্তু আলটিমেটলি অরিজিনাল যে ধর্ষকের যে বিচারটা, সেটা বাংলার মাটিতে মানে একদম আমরা শুরু থেকেই একদম লাস্ট পর্যন্ত আমরা দেখিনি। সুতরাং আমি মনে করি যে আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে, এটা তো আসলে একদম নজিরবিহীন ঘটনা হয়েছে। বর্তমান প্রেক্ষিতে যে ধর্ষণের যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো আসলে আমি মনে করি একটা সলিড একটা বিচারের আওতা আনা উচিত। যেভাবে একটা আইন প্রয়োগ হোক, সে আইন প্রয়োগের মাধ্যমে যে একটা সামাজিক ভাবে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম ঢাকা শহর পর্যন্ত এই আইনের আওতাটা পৌঁছায় দেখ যে ধর্ষণ হলে যে কি কি শাস্তির সম্মুখীন হতে হবে, সেই জিনিসটা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে ধর্ষক যে আমরা দেখতে পাই যে আসলে ধর্ষকের যে মেন প্রবলেমটা, যে একটা একটা নারী সে হচ্ছে ধর্ষণ মামলা দিল তার থানায় গিয়ে, আসলে এটার হচ্ছে পাবলিকলি ভাবে সেটা হচ্ছে গোপন রাখা হয়, এবং গোপন রেখে এই যে আসামিকে যদি আপনার ওয়ারেন্ট ইস্যু হলে গ্রেপ্তার করা হয়, সেই আসামিটাকে সরাসরি হচ্ছে যদি গ্রেপ্তার করার পরে কারাগারে প্রেরণ করা হয়, এটার সুষ্ঠুভাবে সমাধান ভাবে অল্প টাইমের মধ্যে সে আসামিটাকে হচ্ছে মানে আমরা দেখতে পারি না যে এটা সুরাহাটা কি। সুতরাং আমি মনে করি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো একটা সময় নিয়েছে, সম্ভবত 15 দিন বা 30 দিনের মধ্যেই ধর্ষকের যে মানে হচ্ছে যে শাস্তির ব্যাপারটা বা বিচারের অগ্রগতিটা এটা তারা শুরু করেছে। সুতরাং সেই জিনিসটা খুবই একটা গ্রহণযোগ্যতামূলক ব্যাপার। তো এই জিনিসটা যেহেতু চালু হয়েছে আমাদের দেশে, আমি মনে করি যে আগামীতে ধর্ষণের যে আইনটা হবে, যে বা ধর্ষকের যে সাজাটা হবে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে হবে। এখানে বাদল ভাই আপনি কয়েকটা কথা বলছিলেন, আমি এই কথাগুলো ধরেই জৈনব আপনাকে প্রশ্নগুলো করতে চাই। যেমন তিনি বলছিলেন যে আসলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির যে বিষয়টা, বা দেখা গেল যে
আসলে যখন কোনো দল ক্ষমতায় থাকে, তো ওই দলের যদি কোনো সদস্য আসলে এই ধরনের কাজ করে, তো সেই জায়গায় আসলে আইনের জায়গায় আসলে অনেক জটিলতার সম্মুখীন হতে হয় ভুক্তভোগী পরিবারকে। তো এই জায়গায় আসলে অনেকেই বলছে যে আসলে ধর্ষণের শাস্তি হিসাবে ইসলামে যে বিধানটি রয়েছে যে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে যে হত্যা করার যে বিষয়টা, এটা তো আপনার কাছে আসলে কি মনে হয় যে এই ধর্ষণের শাস্তিটা আসলে কি হলে আসলে বাংলাদেশে এই ধর্ষণের ঘটনাগুলো আসলে কমে যাবে? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা পাথর নিক্ষেপ করা, যেটাই হোক, এরকমই কিছু হওয়া উচিত। যত বর্বর বিচার করা যায়, শাস্তি দেয়া যায়, যা দেখে অন্য কেউ ধর্ষণের কথা চিন্তাও না করতে পারে। কিন্তু এখানে সেই একই কথা যে ধর্ষণ, সে যে ধর্ষক, এটা তো বিচার হতে হবে। এখন বিচার ব্যবস্থার যা অবস্থা, তুমি মাত্র বললে যে দেখা যায় যে প্রভাবশালী যারা থাকে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তারা যদি এরকম কিছু করে পার পেয়ে যায়, সেই ঢেলে আবার প্রথম থেকে বিচার ব্যবস্থাকে সাজাতে হবে। এরকম ব্যবস্থা করতে হবে যাতে কোনো অপরাধী ভাবে পার পেয়ে না যায়। আবার এটাও দেখতে হবে যে যাতে যারা নিরপরাধ তারাও যাতে এখানে ফেঁসে না যায়। যদি এরকম হয়ে যায়, তখন দেখা যায় বিচার ব্যবস্থা আবার প্রশ্নের সম্মুখীন হয়। তখন আহ, যারা আসলে অপরাধী তাদের বিচার নিশ্চিত করা যায় না। এই ক্ষেত্রে সাবধানতার সাথে দেখতে হবে, কারণ বাংলাদেশে প্রচুর হারে মিথ্যা ধর্ষণ মামলাও হয়। আর যেটা আসলে ধর্ষণ মামলা, সেটা খুবই কম হয় বাংলাদেশে। মানে কি বলবো, বেশিরভাগ দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে কোনো কোর্ট পর্যন্ত তারা যায় না। তারা হয়তোবা পারিবারিক ভাবে, না হলে গ্রামের ওই লোকাল স্থানীয় যে মাতব্বর, এদের মাধ্যমে, সালিশের মাধ্যমে এই তার বিচার, কোন একটা বিচার করে ফেলে। বিশেষ করে প্রভাবশালী কেউ হলে এভাবেই তারা বিচার করে। যদি খুব বাড়াবাড়ি বা বড় বড় ঘটনা ঘটে গ্রামের ক্ষেত্রে, যেরকম এই আসিয়ার ক্ষেত্রে দেখলাম যে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, এরকম ঘটনার ক্ষেত্রে সেটা এক দুইটা মিডিয়ায় আসে বা এটা নিয়ে কেস হয়, মামলা হয়। কিন্তু গ্রামের দিক থেকে দেখা যায় বেশিরভাগই হয়ই না। মানে বেশিরভাগ কেস তারা মামলা দায়ের করে না। তারা বিশেষ করে হুমকির ভয়ে বা লজ্জার ভয়ে তারা এসব করে না। আর সর্বোচ্চ শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হতে হবে। সেটা প্রকাশ্যে যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো। আর এটা তাড়াতাড়ি করতে হবে। যেরকম দেখা যায় একটা ধর্ষণ মামলা 6 থেকে 7 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করা লাগে কোর্টে, তারপরে বিচারের রায় দেয়। সেটা আবার কার্যকর করতে অনেক সময় লাগে। তো এখানে দেখলাম যে বললে 180 দিনের মধ্যে ধর্ষণের রায় দিতে হবে, বিচার কার্য সম্পাদন করতে হবে। 180 দিনও অনেক বেশি মনে হয় আমার কাছে। এটা যদি 1 মাস 1.5 মাসের মধ্যেও করা যেতে পারে, বিশেষ ক্ষেত্রে এই আজকের মতো ঘটনা যেখানে আমরা, মানে আমাদের কাছে প্রমাণ আছে সামনে, সবাই জানে কে করেছে। তো এইসব তো ক্রিটিক্যাল ঘটনা না। তো এইসব ক্ষেত্রে 1 মাস 1.5 মাসের মধ্যেই বিচার কার্য সম্পাদন করতে পারা উচিত, যা দেখে অন্যরাও ভয় পায়। আর এরকম বিকৃত মানসিকতার কেউ ধর্ষণ করার সাহসই পাবে না। শুধুমাত্র এই কি বলে কঠিন বিচারই এটা সবচেয়ে বেশি এফেক্ট ফেলবে ধর্ষণ বন্ধ করতে। অন্য সব লাগবে, কিন্তু বিচার ব্যবস্থা যখন একদম খুব ভয়াবহ হবে, তখন এসব ধর্ষকরা ভয় পাবে, তখন তারা আর এসব কাজ করবে না। অসংখ্য ধন্যবাদ। বাদন ভাই, আপনি যে জিনিসটা বলতে সেটা হচ্ছে এই যে আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো একজন নারী ধর্ষণের শিকার হয়, সে যখন সেটার বিরুদ্ধে আসলে আহ যখন তার আসলে রিপোর্ট, যখন মেডিকেল যে রিপোর্টের জন্য সে হসপিটালে যায়, সেখানে সে হাসপাতালে গিয়েও ডাক্তারের কাছে ধর্ষণের শিকার হচ্ছে, এরকম ঘটনা বাংলাদেশে রয়েছে। বিশেষ করে আমাদের দেশে পাবলিক প্লেস বলতে যদি পাবলিক পরিবহনের কথাই বলি, সেই জায়গাটাও আসলে দেখা গেছে যে আসলে এই সেই বাসের হেল্পার বা চালকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে, বাস থেকে জানালাতে লাফ দিতে গিয়ে আসলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই যে সিস্টেম বা এই যে কালচার, এটা আসলে নতুন নতুন করে আসলে ধর্ষণের ঘটনা আরো বেশি ঘটায় বা ধর্ষকদের জন্ম দেয়? যে আসলে মানে প্রথমত যে কথাটা আপনি বললেন যে গাড়িতে বাস চালকদের হাতে ধর্ষণের শিকার হয়, যে আসলে সত্যি কথা বলতে কি মানে সবার আগে হচ্ছে নৈতিক শিক্ষাটা ইম্পর্টেন্ট। একটা পারিবারিক ভাবে যদি অনেকেরই নৈতিক শিক্ষাটা না থাকে, বেসিক্যালি আমরা দেখতে পারি যে সেই জায়গা থেকে নৈতিক অবক্ষয়ের কারণেই এরকম জিনিসপত্র একটা জন্ম হয়। তো আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা নারী সে যখন ধর্ষণ হওয়ার পর সে যখন হাসপাতালে যায়, হাসপাতালে গিয়েও যখন সে ধর্ষণের শিকার হয়, এগুলো আমাদের ভাবায় অ্যাকচুয়ালি আমাদের মানে প্রেক্ষাপটটা কি।
তো এই যে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে যে নারীটা হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার হয়, সেই নারীটা অবশ্যই হচ্ছে মানে পাওয়ার পলিটিক্স হয়তো বা তার যে জায়গাটা সে ধর্ষণের প্রথমবার শিকার হয়েছে সেই জায়গাটা খুবই স্ট্রং একটা সাইড ছিল, যে যারা ধর্ষক তাদের অবশ্যই তাদের ক্ষমতাটা ওরকম ছিল, সেই নারীটাকে ওই পরিমাণ হেনস্থা তারা করতে পেরেছে। আসলে বাস্তবিক অর্থ হচ্ছে কি, মানে আমাদের ওই যে যেটা বললাম একটু আগে, যে আমাদের দেশের ধর্ষণ যে মামলাটা বেসিক্যালি এই মামলাটা হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেকেই ধর্ষণের ব্যাপারটা অত্যন্ত ভালোভাবে জানে না। আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলিগত কারণ হোক বা ফ্যামিলিগত ভাবে না হোক বা মানে সামাজিক ভাবে অনেকে এই জিনিসগুলো ধর্ষণ মামলাগুলো অনেকে সামাজিক ভাবে এগুলো বিচার করে শেষ করে দেয়। আসলে সামাজিক ভাবে বিচার করে শেষ করলে কি হয়, এই ধর্ষকের যে জিনিসটা, যে ধর্ষক তার শাস্তিটা না হলে সে আলটিমেটলি বারবার তার মেন্টালিটিতে ওই একই করাপ্টেড জিনিসটা তার ঘুরতে থাকে। সুতরাং সেই জায়গা থেকে হচ্ছে কি ধর্ষণের আসলে যদি মামলা হয় এবং কি যে ব্যক্তি মানে টোটালি দোষী, যে ব্যক্তি বাস্তবিক অর্থে দোষী, তার যদি দোষের একটা মানে মামলা হয়ে তার যদি বিচারিক আওতায় তাকে আনা হয়, তাহলে আমি মনে করি যে সে ধর্ষক হিসাবে সে প্রমাণিত হওয়ার পরে সে এটা নিয়ে ভাববে যে দ্বিতীয়বার সেই কাজটা করার কোনো সুযোগ পাবে না। আপনি দেখবেন যে বেসিক্যালি আমাদের হলো মফস্বল অঞ্চলে, যেটা গ্রাম অঞ্চলে এই ধর্ষণের হারটা অতিরিক্ত মাত্রা একটু বেশি। তো সেই জায়গায় হিসাব করতে গেলে আপনার হচ্ছে নারীদেরকে একটু হিউমিলেট করা হয়, নারীদেরকে একটু মনে করেন অসম্মান ভাবে দেখা হয়, কিছু জায়গা আছে, কিছু গ্রাম অঞ্চল আছে। তো এইসব জায়গা ক্ষেত্রে ওই কালচারের উপরে ডিপেন্ড হয়েই এই ধর্ষণের শিকার হয় কিছু নারী। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা সবচেয়ে বড় ভাবে মনে করি যে সবার আগে হচ্ছে আপনার নৈতিক শিক্ষা লাভ করতে হবে এবং কি আপনার যার যার ধর্মকে অনুলম্বন করতে হবে। কারণ হচ্ছে যদি আপনি ধর্মকে কেউ যদি না মানে বেসিক্যালি, তো সেই জায়গা থেকে তার কোনো নৈতিক শিক্ষা আমি মনে করি না তার থাকে। কারণ নৈতিক শিক্ষাটা আসে হচ্ছে টোটালি তার ধর্ম এবং তার পরিবারের থেকে। সুতরাং একটা ছেলে যদি সে ধর্ষকের করে, সে যদি ধর্ষক করে, সে ধর্ষক হয় বা ধর্ষণের শিকারে যদি কোনো নারী হয়, তো অবশ্যই যে কাউকে জোর করে যদি কোনো কিছু করানো হয়, সেটা অবশ্যই যে মানে এটা তার নৈতিক শিক্ষার ভিতরে একটা জিনিস থাকে। সুতরাং যার নৈতিক শিক্ষার অবক্ষয় হয় তার দ্বারা সবকিছু সম্ভব। আমি মনে করি যে টোটাল কথা হচ্ছে একটা জিনিসই, যে নারীদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের দেশে বর্তমান নারীদের একটা সেফ এক্সিট দরকার, যে নারীদের জন্য একটা সেফটি একটা জোন দরকার। এবং কি ধর্ষণের জন্য যে যে বারবার যে নারীরা ধর্ষণ হচ্ছে, এটা শুরু থেকে আমাদের একটা স্কুল পাঠ্যপুস্তক বইতে আমাদের এরকম ভাবে এটা উপস্থাপন করা উচিত যে নারীদের সম্মানের ব্যাপার। আপনি যদি নারীদেরকে সম্মান কেউ না করে, সেক্ষেত্রে নারীদের সাথে এরকম আচরণ বারবারই ঘটবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জৈন আপু। এবারে আমি আপনাকে আপনি কিছুক্ষণ আগে একটা পোস্ট শেয়ার করেছিলেন, সেখানে লিখেছিলেন যে আসলে দুনিয়ার কোনো কিছুর শাস্তি হিসেবে সৃষ্টিকর্তা ধর্ষণ করার অনুমতি দেয়নি, তা যেন কোনো প্রেক্ষাপটে ধর্ষকের দোষ ঢাকতে পর্দা ফ্রি মিক্সিং বা মারমে আলোচনা সামনে এনে। তো এই বিষয়টা মানে আপনি চাইলে এটার উত্তর দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন, তো এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলতেন, মানে এখানে কি বুঝিয়েছেন বিষয়টা। আচ্ছা, এই ধর্ষণের প্রেক্ষাপটে দেখা যায় এই যখন একটা ইস্যু ওঠে, যখন ধর্ষণ এই ইস্যুটা উঠলো, তো এখানে আমাদের ওই এক লক্ষ্য কি, লক্ষ্য হলো এমন বিচারের ব্যবস্থা করা যাতে ধর্ষকের রূপ কেঁপে যায়, যাতে ধর্ষক মানে কেউ কারো মন মানসিকতা যদি এত খারাপও থাকে তাও সে বিচারের ভয়ে সে এরকম কিছু আর করবে না। কিন্তু দেখা যায় যখন এরকম ধর্ষণের ইস্যু ওঠে তার সাথে পোশাক, স্বাধীনতা, ফ্রি মিক্সিং, তারপরে মানে অনেক ধরনের ইস্যু উঠে আসছে। আলেমরা যেখানে আমরা ধর্ষকের উপর কি বলে হাইলাইটটা করতে চাচ্ছে যে ধর্ষণ খারাপ, কোন ধরনের প্রেক্ষাপটেই ধর্ষণ করা লিগাল না, অবৈধ, সে যেভাবেই হোক তার শাস্তি হতেই হবে, মৃত্যুদণ্ড হতেই হবে, সে যে কোনো ধরনের প্রেক্ষাপটেই করা হোক না কেন, ধর্ষণ তো ধর্ষণই। তো এখানে দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আলেম বলেন যে এখানে মেয়েদেরকে কেন স্কুলে পাঠায়, মেয়েরা নন মাহরাম ছাড়া বের হয় এসব। তো এইটা প্রথমত আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, দ্বিতীয়ত এখানে হলো যদি এই কারণেই ধর্ষণ হতো তাহলে যেসব মুসলিম দেশ না, ইসলামিক দেশ না কিন্তু উন্নত দেশ, সেসব দেশে তো ধর্ষণের হার অনেক বেশি হওয়ার কথা, ওইখানে কেন ধর্ষণ হয় না? কারণ তারা ধর্ষককে ধর্ষক হিসেবেই দেখে, অপরাধ হিসেবেই দেখে, আর ভিকটিমকে ভিকটিম হিসেবেই দেখে, ওখানে কোনো ভিকটিম ব্লেমিং নাই। কিন্তু বাংলাদেশে কোনো ধর্ষণ হলে আগে মানুষ দেখবে তার পোশাক দেখবে, পোশাক ঠিক থাকলে তার হিস্ট্রি দেখবে, তার ইতিহাস দেখবে, তারপরে যে
কোনোভাবে চেষ্টা করবে ভিকটিম ব্লেমিং করার, কোনোভাবে প্রমাণ করার যে সে ভুল। তা যদি করতে না পারে তারপরে হয়তো বা প্রভাবশালী না হলে বিচার হবে, তার জন্য 6-7 বছর ঘুরতে হবে। কিন্তু দেখা যায় যে যখন আমাদের এখানে কেউ ধর্ষণের শিকার হয়, দেখা যায় তার ছবি ভাইরাল হয়ে গেল, যেরকম আসিয়ার ভিডিও ভাইরাল হয়ে গেল, কিন্তু তাকে যে ধর্ষণ করলো তার বোনের স্বামী, তারপরে শ্বশুর, তাদের ছবি ভাইরাল হলো না। এরকম সব জায়গায় দেখা যায় যে ভিকটিম ব্লেমিংটা অনেক বেশি বাংলাদেশে। এই বিশেষ করে এই আলিম সমাজ তারাই পারতো আসলে নৈতিকতা জাগাতে, কারণ বাংলাদেশ যেহেতু একটু মুসলিম কান্ট্রি, আর এখানে বেশিরভাগ মানুষ কম বেশি হলেও আলিমদের মানে ধর্ম চর্চা করার চেষ্টা করে, তো সেখানে তারা চেষ্টা করলে অনেক সহজেই মানুষের মধ্যে এই ভাবনাটা জাগিয়ে তুলতে পারতো যে নারীদের সম্মান করতে হবে যে কোনো প্রেক্ষাপটে, এবং ধর্ষণ করা বা যৌন নিপীড়ন করা বা কি বলে নজরের হেফাজত করা এসব তারা শিখাতে পারতো। কিন্তু তারা ধর্ষণ ইস্যুতে আসলে সেটা কোনোভাবে পর্দা ইস্যুতে নিয়ে যাচ্ছে। লাস্ট কয়েকদিন দেখলাম কিছু আলেমের এরকম ভিডিও। তো এই সব ক্ষেত্রে মানে এর জন্য আমি এটা লিখেছি যে যারা এভাবে বলে এটা আসলে আপনি অন্য সময় বলতে পারেন, কিন্তু যখন আমরা ধর্ষণ ইস্যু নিয়ে কথা বলছি তখন আপনার ধর্ষকের উপরই মানে ফোকাস করা উচিত, অপরাধীর উপরে ফোকাস করা উচিত, ভিকটিমের উপর না। আপনি আপনার সাথে আমি অবশ্যই একমত। আপনি যেটা বলছেন যে আসলে মুসলিম দেশ নয় কিন্তু উন্নতশীল দেশ, এই দেশগুলোতে কিন্তু আসলে ধর্ষণের পরিসংখ্যানটা খুবই কম। যেমন আমি যদি বলি যে সাউথ আফ্রিকা হচ্ছে আপনার 2019 সালের সম্ভবত রিপোর্টটা, যে ওখানে প্রতি 1 লাখে আপনার 132 জন ধর্ষণের শিকার হয়। আর বাংলাদেশ হচ্ছে আপনার চতুর্থ, সেই জায়গায় বাংলাদেশে প্রতি 1 লাখে 10 জন ধর্ষণ শিকার হয়। অন্যদিকে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক বা স্ক্যান্ডিনেভিয়ার মতো উন্নত দেশগুলো, সেগুলো কিন্তু আসলে মুসলিম কান্ট্রি না বা মুসলিম আইন ফলো করে না, সেই দেশগুলোতে কিন্তু ধর্ষণের পরিমাণ খুবই নিম্নমানের। তো এইটা অবশ্যই এমন না যে বিষয়টা যে সবসময় দেখি যে আসলে যিনি ধর্ষণের শিকার হয় বা ভুক্তভোগী তার ছবি ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু যে ধর্ষক তার কোনো ছবি আমরা খুঁজে পাচ্ছি না, বা তাকে ধরা হলো এরপরে আসলে কি সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে কিনা, এগুলো কিন্তু আসলে মিডিয়াতে ওরকম ভাবে আসে না। তো সেই জায়গাটি থেকে এই দেশগুলো যে নরওয়ে, সুইডেন, ডেনমার্কের মতো দেশগুলোতে বিভিন্ন ধরনের আসলে নিয়ম কানুন রয়েছে। বাদল ভাই, এখান থেকে আমি আপনাকে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে সেই দেশগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টাস্ক ফোর্স, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা রয়েছে নির্যাতন বা ধর্ষণের ক্ষেত্রে। এছাড়াও সেখানে দ্রুত বিচার, আইনি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম সহ নারীদের মানসিক সহায়তার জন্য কিন্তু তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো বাংলাদেশে আসলে প্রচলন করা উচিত হবে কিনা খুব দ্রুত? কারণ এগুলো করলে এই ধর্ষণের ঘটনাগুলো কমবে বা নারীরাও আসলে নিরাপত্তাহীনতায় আর ভুগবে না। দেখুন, আপনাকে ধন্যবাদ। আসলে যে নারী ধর্ষণের শিকার হয় সে নারীর মেন্টালি ট্রমাটা কেমন থাকে সে এটা নিজে বুঝতে পারে। সুতরাং আপনি আমি যত আইন করি না কেন সেটার বিচার আসলে কখনোই সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেশের মধ্যে যদি একটা বিচারিক একটা আইন থাকে, সেই আইনকে অবশ্যই প্রাধান্য দিয়ে যদি সে বিচারটা করানো হয়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একদম প্রাপ্য সম্মানটা একটা নারী সে পাবে। সুতরাং আমরা অনেক ক্ষেত্রেই আসলে আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলি, আমরা অনেক কিছুই করি। সুতরাং একটা জিনিস আপনি দেখেন, একটু খেয়াল করে যে আসিয়ার বয়স কত ছিল? আমি যদি আপনাকে কোশ্চেন করি আসিয়ার বয়স কত ছিল? আসিয়া তো একদম বাচ্চা একটা মেয়ে ছিল। তো এই মেয়েকে কেন ধর্ষণ করলো? ওই যে আমি একটা কথা বললাম না যে ধর্ষণের আইনটা আমাদের দেশে জানা নেই। তো আসলে এটাই সবচেয়ে বড় একটা সমস্যা। আপনি প্রতিটা উন্নত দেশে আপনি দেখেন, ইউরোপের উন্নত দেশগুলোতে আপনি দেখবেন সেখানে ধর্ষকের যে বিচারটা করা হয় সেটা কিন্তু একদম কঠিনত শাস্তি হয়। ওইখানে আপনার বড় বড় আপনার হচ্ছে ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন বা বড় বড় যারাই ব্যক্তিত্ব থাকে না কেন, তারা যদি আপনার কোনো ধর্ষক পরিচয় পায় তাদের কিন্তু সরাসরি একটা জায়গা থেকে তাদের কিন্তু সরাসরি তাদেরকে বিচ্ছেদ করা হয়। সুতরাং এই জায়গাটা আপনার আমার সকলেরই ধারণ করতে হবে যে মানে ধর্ষণের আইনটা খুব কঠিন ভাবে হওয়া দরকার প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি এটাই বললাম যে প্রথমে একটু আগে আমি বলেছি যে আমাদের দেশে যদি একটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল, যেটা হচ্ছে ধর্ষকের যারা নাকি একদম লিগেল ওয়েতে যারা হচ্ছে আসামি হয়, যারা নাকি অনেক, আমরা এটাও দেখছি কোর্টে আমরা অনেক নির্বিচার মানুষজন তারা হচ্ছে মানে ধর্ষণ মামলা তারা হচ্ছে গ্রেপ্তার হয়ে তারা হচ্ছে আসামি হিসাবে কারাগারে আছে। সুতরাং এই যে আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের দেশে আপনি খেয়াল করে দেখবেন বা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক নিরপরাধ মানুষ তারা হচ্ছে এই ধর্ষণ মামলায় তারা হচ্ছে গ্রেপ্তার।
আসলে সবচেয়ে বড় জিনিস কি, আমাদের দেশে যখন একটা হাইপ থাকে, মিডিয়ার হাইপ যখন থাকে, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন থাকে, তো তখনই আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বেশি পড়ে থাকি, বা আমরা এই জিনিসগুলো নিয়ে পরবর্তী আর দেখি না, পিছনে উঠে আমরা দেখি না যে বর্তমান রাইট নাওতে পিছনের পার্টটা কি চলছে। কিন্তু এটা বাস্তব যে আমাদের দেশে যে ধর্ষণ ট্রমাটা যদি চলে যায় মানুষের মাথা থেকে, এরপর দেখবেন যে এটা নিয়ে আর কোনো কথা নাই। কিন্তু বাস্তবিক অর্থে আমি চাই আমার জায়গা থেকে একটা সুষ্ঠু আইন হোক, আইনের মাধ্যমে যারা অরিজিনাল আর ধর্ষক তাদেরকে বিচার আওতায় আনা হোক। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে যারা নাকি নির্বিচারে পড়ে আছে কারাগারে, যারা নাকি ধর্ষণ মামলাতে তারা কখনোই কারাগারে থাকার কথা না, বা তারা ধর্ষক হয়েও নাই সেখানে, তো তারাও এই নতুন আইনের কাছে তারাও ফেসে যাবে। সুতরাং এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালটা গঠন করলে কি হবে, আপনার যখন নাকি দ্রুত ভাবে একটা আইনি পদক্ষেপ হবে থানা থেকে, তখন দেখবেন যে আপনার হচ্ছে যে নাকি ধর্ষক তার অরিজিনাল আইডেন্টিফাইটা আপনি করতে পারবেন। কিন্তু অরিজিনাল আইডেন্টিফাইটা আপনি করতে পারবেন যখন নাকি মেডিকেল রিপোর্ট আসবে, অরিজিনাল আইডেন্টিফাই তথ্যগুলো আসবে, তখন কিন্তু সে ধর্ষকের পক্ষে কিন্তু কোর্টও থাকবে না। সুতরাং যদি কোর্ট যদি সে ধর্ষকের পক্ষে না থাকে, তখন কিন্তু তার কিন্তু অরিজিনালি ভাবে তার কিন্তু বিচার হবে। সুতরাং আমরা মনে করি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালটা যদি গঠন হয়, এবং কি আপনার মনে করেন যে ধর্ষকের যদি অরিজিনাল সে যদি ধর্ষক হয়ে থাকে, তাহলে আপনার মনে করেন যে এই বিচারিক কার্যক্রমগুলো যদি ভালোভাবে হস্তক্ষেপ হয়, তাহলে দেখবেন যে একটা দেশে সুষ্ঠু আইন প্রচলনটা সবাই মানতেছে। সর্বশেষ আমি যেহেতু আপনার কাছে আবার আসতে চাই, এবং আমার শেষ দুইটা প্রশ্ন একসাথে। প্রথমটি হচ্ছে, বাবুল ভাই বারবার একটা বিষয় তুলে আনছেন যে যারা ধর্ষণ করেনি এরকম অনেক পুরুষকেও এই ধরনের মিথ্যা মামলায় ফাঁসানো হয়, যে জিনিসটা উনি আনছিলেন বারবার। আর আরেকটা বিষয় যেটা ওনাকে প্রশ্ন করেছিলাম, যে বহির্বিশ্বে যে বিশেষ ট্রাইব্যুনাল বা টাস্ক ফোর্স গঠন করা নারী নির্যাতনের এই ঘটনাগুলোর ক্ষেত্রে, বা তাদের মানসিক এই যে স্বাস্থ্যের কথা যেটা বলছিলাম, যে আসলে এই যে ছোট একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তার শারীরিকভাবে হয়তো বা সে কিছুদিন পর সুস্থ হয়ে যাবে, কিন্তু এই যে মানসিক যে একটা ট্রমার মধ্যে সে সারা জীবন থাকবে, এই জায়গাটি থেকে কিন্তু আমাদের দেশে এরকম ভাবে কাজ করা হয় না। তো এই দুইটা বিষয়ে আপনি একটু বলবেন, যে আসলে যারা ধর্ষণ করে না, বা এই যে পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে দেখা যায় যে স্ত্রী হাজবেন্ডের নামে মামলা করে দিচ্ছে, বা তার পরিবার মামলা করে দিচ্ছে, ফলে এই যে ধর্ষণ করেন অথচ ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। যেমন আমি যদি একটা ঘটনা বলি, যে ফুড আপ্পি নামে একজন হচ্ছে ব্লগার রয়েছেন, যার স্বামী সম্ভবত এই বিষয়গুলো তুলে আনছিলেন, যে তাদের মধ্যে ছাত্রী ক্যান্সার বা এই মামলা আসলে তার বিরুদ্ধে করা হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু ঘটে, কিন্তু হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যম করতে বা এত হাইলাইট হয় না, কিন্তু তার বিষয়টা কিন্তু আসছিলেন, যে আসলে এই ধরনের মামলাগুলো আসলে পুরুষদেরকে করে আসলে উল্টা পুরুষদেরকে আসলে হয়রানির শিকার হতে হয়। তো এই দুইটা বিষয় একটু বলবেন না, শেষ প্রশ্ন আপনার জন্য। আচ্ছা, তো আগে থেকে একটা প্রশ্ন করেছিলাম ভাইয়াকে, ওইটাতে আমি একটু কিছু বলতে চাই যে দেখা যায় যখন ধর্ষণের রেট বাংলাদেশ চতুর্থ, কিন্তু এটা দেখা যায় বাংলাদেশের 95% কোনো যৌন হয়রানির কেস ফাইলই হয় না, 5% হয়। ধর্ষণ বিশেষ করে শহরে যারা থাকে, বিশেষ করে শিক্ষিত, তাদের মধ্যে তার একটু দেখা যায় যে এসবের বিরুদ্ধে আওয়াজ তোলে। কিন্তু গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি, কোনো ধরনের যৌন হয়রানি এতই বেশি নর্মালাইজ চলে, যে এখানে ঘরের ভিতরে থাকো, বাইরে বের হলে তোমার যৌন হয়রানির অনেক চান্স আছে, তুমি বের হবে না। আর আমার মানে এটা কি বলবো, আমি আমার জীবনে যতজন মানুষের সাথে কথা বলেছি, যতগুলো মেয়ের সাথে কথা বলেছি, সেটা যে অঞ্চলের হোক না কেন, তার 95 ভাগের জীবনের কোনো না কোনো সময় পরিবারের কারো না কারো দ্বারা হেনস্থার শিকার হয়েছে। তো দেখা যায় বাংলাদেশে আসলে যৌন হয়রানির রেট খুবই বেশি, খুবই বেশি। কিন্তু এটা বাংলাদেশে যেহেতু চক্ষু লজ্জা থাকে পরিবারের, বিশেষ করে মেয়েদের, তো এর জন্য বাংলাদেশে বেশিরভাগ এসব কথা বাইরে বের হয় না, এসব ডকুমেন্ট থেকে হয় না। তো এই জন্য আমি মনে করি বাংলাদেশে আসলে ধর্ষণের রেট অনেক বেশি। তুমি যেটা প্রশ্ন করেছো যে নিরপরাধ ব্যক্তি ফাঁসি ফেসে যায়, তো সেটা এখানে না, যে কোনো আইনে দেখা যায় মিথ্যা মামলা হয়, নারী নির্যাতন হোক, খুনের যে কোনো মামলাই হয়, এটা সবসময় হবে। বাংলাদেশে 2 ধরনের মানুষই থাকে সব জায়গায়। তো তারা এই আইনের অপপ্রয়োগ করার চেষ্টা করবে। এর জন্য দরকার সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে। কিন্তু এটা নিশ্চিত করা যায় কোনো ভাবে টাকা দিয়ে বা ঘুষ দিয়ে বা কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা ব্যক্তিগত আইন করবে, ব্যবস্থাকে প্রভাবিত করা যাবে না। এটা যদি নিশ্চিত করা যায়, তাহলে সব ক্ষেত্রে, সব অপরাধের ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিরা বেঁচে যাবে, এবং অপরাধীদের বিচার নিশ্চিত হবে। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় বলে দিচ্ছি,
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কথা হচ্ছে যে যদি কোনো সমাজে একটি বড় অংশের মধ্যে মনুষ্যত্বের চেয়ে পশুত্বের পরিমাণটা আসলে বেড়ে যায় তাহলে কিন্তু সেই সমাজকে আমরা নিকৃষ্ট সমাজ বলি, এবং এই যে সমাজে নারী শিশু বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে যে আসলে পুরুষদের কাছে তারা অনিরাপদ, সেই সমাজ কিন্তু আসলে নষ্ট একটা সমাজ। এবং এই সমাজে যত বড় বড়ই দালান কোঠা বা ব্রিজ বা নগরীকরণ হোক না কেন, চিক্কময় থাকুক না, কিন্তু এই যে সমাজে আসলে নারী এবং শিশুর নিরাপত্তা নেই, মানুষের মর্যাদা নেই, ন্যায় বিচার নেই, মিথ্যার উপরে সত্যের স্থান নেই, সেই সমাজ কিন্তু সমাজ হিসেবে নষ্ট। তো দেখার বিষয় যে অতীত হয়েছে ধর্ষণ বিরোধী কিন্তু আন্দোলন এখন হচ্ছে, দেখার বিষয় যে বাংলাদেশে এই প্রেক্ষাপটে আসলে ধর্ষণের এই বিষয়টা আসলে কতদূর এগোয় এবং বাংলাদেশে আসলে এই ধর্ষণ কতটুকু আসলে কমে যায়। দর্শক মন্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের টক শো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।